শুরু করছি পরিজান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৩৫। জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করা যায়? তাহলে শাহজাহান কেন তাজমহল বানিয়েছিল? সেও তো পারত তার প্রিয়তমার জন্য জীবন দিয়ে দিতে। সবার ভালোবাসা প্রকাশের ধরন এক হয় না। ভালোবাসা প্রমাণ করার জন্য কেউ জীবন দেয়, আর কেউ হাতে হাত রেখে সারা জীবন একসাথে চলার অঙ্গীকার করে। ভালোবাসা সম্পর্কে সবার চিন্তাধারা ভিন্ন হলেও ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় সময় এবং পরিস্থিতি। সময়ের বেড়াজালে আটকে যায় সব, পাল্টে যায় ভাগ্য। গামছার শাড়ি হাতে নিয়ে ধৈর্যহীন চোখে শায়েরকে দেখছে পড়ি। সবসময় অদ্ভুত লাগে শায়েরকে। যখন শায়ের কথা বলে তখন ওর চোখ থেকে চোখ ফেরানো দায়। পরি আটকে যায় সুরমা পরিহিত ওই চোখে। পরি বলে উঠে, আপনার পরিজনকে ভালোবাসতে হলে আপনাকে বেঁচে থাকতে হবে মালি সাহেব। আপনার ভালোবাসা ছাড়া পরিজন আর কিছু চায় না। সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছে, জানেন কি? পরি মাথা নেড়ে বলে, ভারতের সম্রাট শাহজাহান, তার স্ত্রীর নাম মমতাজ। স্ত্রীকে তিনি এতটাই ভালোবাসতেন যে তার জন্য বিশাল বড় তাজমহল বানিয়েছেন। ইতিহাস সেরা সে মহল। তিনি তার ভালোবাসার প্রমাণ করার জন্য তাজমহল বানিয়েছেন। আপনি কিভাবে প্রমাণ করবেন? শায়ের মৃদু হেসে জবাব দিল, শাহজাহানের মতো তাজমহল বানাতে পারবো না বলে কি আমার ভালোবাসা মিথ্যা পরিজান? এখন সারা বিশ্ব দেখলেও মমতাজ কিন্তু তাজমহল দেখেনি। আমি চাই না আমার অনুপস্থিতিতে আপনি আপনার ভালোবাসার প্রমাণ দিন, কারণ আপনার চোখে আমি প্রতিদিন প্রমাণ পাই। শুধু এতটুকুই আমার পাওয়া। তাজমহলে কি শুধু ভালোবাসা হয়? কুঁড়ে ঘরে হয় না বুঝি? শায়ের উত্তর না দিয়ে হাসল। পরি আর সময় ব্যয় করে না। শায়েরকে তার জন্য অপেক্ষা করতে বলে সে গোসলে চলে যায়। রূপালী তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে। পরি তখন রূপালীর ঘরে গেল। মনমরা হয়ে বসে আছে রূপালী। পরীকে দেখে সে হালকা হাসার চেষ্টা করে। পরি হাত বাড়িয়ে দিল ছোট্ট পিকলুর দিকে। পিকুল তখন বসতে পারে। পরীকে দেখে সে এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার পরীর দিকে তাকায়। পরী অবিকল তার মায়ের মতো সুন্দর, মায়ের থেকে একটু বেশি বলা চলে। তবে পরীর হাসিটা যেন রূপালীর মতোই। পিকুল ঝাঁপিয়ে পড়ে পরীর কোলে, পরীর বুকের সাথে মিশে যায় সে। রূপালী বলে, দেখ, জন্মের পর তো তোকে পাইনি বলতে গেলে কি সুন্দর খালামণিকে চিনে গেছে। কেন চিনবে না? আমাদের রক্ত না। আমার কাছে আসবে না তো কার কাছে যাবে? তাই তো দেখছি। দাদিকে কি ভুল বুঝছো আপা? কোন ভুলের মাপ চাইছিলে তুমি? হঠাৎ করেই রূপালী চুপ হয়ে গেল। এদিক ওদিক পলক ফেলে চোখ আড়ালে ব্যস্ত হল। পরি আবারও জিজ্ঞেস করতে সে বলে, অনেক কটু কথা শুনাইছি তাকে, বুড়ো মানুষ। আমার ঠিক হয়নি দাদির সাথে খারাপ আচরণ করা, তাই মাপ চাইলাম। পরি পিকুলের গালে হাত বুলাতে বুলাতে বলল, এজন্য এভাবে বলার মানুষ তুমি নও আপা। আমি জানি তুমি দাদিকে কতটা অপছন্দ করো, কিন্তু সে কি এমন মহান কাজ করলো যে তার কাছে এভাবে মাপ চাইবে? তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। রূপালী দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যিই আমি দাদিকে চিনতে অনেক দেরি করে ফেলেছি। মানুষের বাইরের সত্তা দেখা গেলেও ভেতরের সত্তা বোঝা কঠিন। তুইও বুঝবি পরি, সময় এলেই বুঝবি। সময়ের অপেক্ষা করতে পারবো না, তুমি বলো। কিছু কিছু প্রশ্নের উত্তর সময়ের থেকে নিতে হয়, তাহলে সেই উত্তর থেকে অনেক কিছু জানা যায়। এখন বল, একটা প্রশ্নের উত্তর দিবি নাকি অনেক প্রশ্নের? জবাব না দিয়ে রূপালীর দিকে তাকিয়ে রইল পরি। এই মুহূর্তে বোনের ভাবমূর্তি বুঝতে অক্ষম সে। সবকিছু ধোঁয়াশা মনে হচ্ছে। পরীর মনে হচ্ছে ওর সামনে যা কিছু আছে তা শুধুমাত্র আবছা, মেঘে ঢাকা সবকিছু। মেঘ কেটে গেলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। 3 দিন পর মিলাদের আয়োজন করা হয়। হুজুর ডেকে এনে ঘরে সবকিছু সম্পূর্ণ করা হয়। এই 3 দিন পরিয়ার শায়ের জমিদার বাড়িতে থাকলেও এখন তাদের চলে যেতে হবে। পুরীর কেন যেন থাকতে ইচ্ছা করলেও থাকা হয়ে ওঠে না। শায়ের তাকে ফেলে যেতে নারাজ, তাই স্বামীকে ফেলে তার থাকা হয়ে ওঠে না। যাওয়ার আগে আবেরজানের কবর দর্শন করল সে। ইতিমধ্যে বাঁশের বেড়া দেওয়া হয়ে গেছে। একদিন মাটির নিচে সবাইকে যেতে হবে। আগে কিংবা পরে যেতেই হবে, তবে ইমানের সাথে যাওয়াই শ্রেয়। পরি জানে না কি এমন ভালো কাজ আবেরজান করেছে যার জন্য রূপালী আজ
এত আফসোস করছে তার জন্য। বোনের কথা মতো সে সময়ের থেকে সব জবাব নেবে বলে মন স্থির করেছে। সায়ের পরীর পাশে এসে দাঁড়িয়ে বলে, আমাদের যেতে হবে পরিজান, চলুন। পরী সায়েরের দিকে এক পলক তাকিয়ে আবার কবরের দিকে তাকালো। বলল, কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। সব শত্রুতা, বিরোধিতা, হিংস্রতা, এমনকি ভালোবাসাও এখানে স্থির। তাহলে কেন এত দ্বন্দ্ব মানুষের মাঝে? কেন সবাই কবরে যাওয়ার প্রস্তুতি নেয় না? সবার মস্তিষ্ক একই রকম দেখতে হলেও চিন্তাধারা এক নয় পরিজান। সবাই যদি আপনার মতো ভাবতো তাহলে সবাই ভালোবাসাতে পূর্ণ থাকতো, ঠিক আপনার মতো। অতঃপর পরীর হাত ধরে নিয়ে গেল সায়ের। যাওয়ার আগে বাড়িটাকে ভালোভাবে দেখে নিল পরী। এই কি সেই বাড়ি যে বাড়িতে পরী ছিল? সবকিছু স্বাভাবিক থাকলেও পরীর কাছে সবকিছুই অস্বাভাবিক লাগছে। পরীকে অন্যমনস্ক দেখে সায়ের জিজ্ঞেস করে, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? পরী জবাব দিল, আমি কেন? আমি কেন জানি না, মনে হচ্ছে এই জমিদার বাড়িতে কিছু একটা হচ্ছে, যা আমার অজানা। কিন্তু আম্মা, আপা, কুসুম, শেফালি, দাদি এবং জুমান জানে কি এমন হয়েছে সবার। হয়তো আপনার দাদির মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে, তাই এরকম লাগছে সবাইকে। না, আমি কুসুমকে দেখেছি, রান্নাঘরে ওর সাথে খাবার বাড়ার সময় ওর হাতে অস্বাভাবিকভাবে কাঁপছিল। এমনকি পুরো শরীরও। সামান্য বিষয় নিয়ে বেশি ভয় পাচ্ছিল। ওর ঘাড়ে একটা ক্ষত ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল পড়ে গিয়েছিল। আমি নিশ্চিত কেউ ওকে আঘাত করেছে। আর জুম্মানকে তো এই 3 দিনে দেখলামই না। যে ছেলেটা আমার এত পাগল, সেই ছেলেটার মুখ আমি 3 দিনেও দেখলাম না। কিছু তো একটা হয়েছে। আম্মা, আপা, বাকি সবাই আড়াল করছে আমার থেকে। আপনার যদি সেরকম কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি থাকতে পারেন, আমি বাধা দেব না। পরী নিশ্চুপ রইল। সায়েরকে একা ছাড়তে ওর মন সায় দিচ্ছে না, কেননা মানুষটা তাকে ছাড়া থাকতে পারবে না। পরী যে তার অভ্যাসে পরিণত হয়েছে, তাছাড়া পরী নিজেও থাকতে পারবে না। যে মানুষটির ঘুমন্ত চেহারা দেখে ঘুম ভাঙে, যার স্পর্শ না পেলে সারা রাত্রি বিনা নিদ্রায় পার হয়, তাকে ছাড়া থাকার কোনো প্রশ্নই আসে না। তাই সব অজানা রহস্য নূরনগরে ফেলে পাড়ি দিচ্ছে শ্বশুরবাড়ি। পরী দীর্ঘশ্বাস ফেলে বলে, ও বাড়ি থেকে চলে আসার পর সব কিছু বদলে গেছে। আপাকে রেখে আসার পর থেকে ভয়ে আছি আমি, না জানি কোন হিংস্র পশু থাবা মারে। আপা যে বড়ই দুর্বল প্রকৃতির, আঘাত সে সহ্য করতে পারে না। সায়ের পরীর হাতে হাত চেপে ধরল। আপনি চিন্তা করবেন না পরিজান, অন্দরের সব নারীরা সুরক্ষিত, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। যেখানে ঘরের মানুষ থাবা মারে সেখানে বাইরের লোক কিছু না। আমাকে বলবেন কি হয়েছে? আমার মনে হচ্ছে আপনি সব কথা বলছেন না, আপনিও কিছু লুকিয়ে যাচ্ছেন। পরী আর কথা বলল না, গাড়িতে হেলান দিয়ে বসে রইল। কি বলবে সে সায়েরকে? আখির ওর নিজের কাকা। এই লোকটা যে ওদের 3 বোনের দিকে হাত বাড়িয়েছিল, সায়ের তা জানলে কি করবে? হয়তো কিছু করতে পারবে না। আখিরকে দেখতে শান্তশিষ্ট মনে হলেও সে একজন ভয়ানক মানুষ। না হলে ভাতিজির দিকে কে এমন কুৎসিত নজর দেয়? অতীত টানতে চায় না পরী, আর না সায়েরকে বলতে চায়। সূর্য তখন দিগন্ত থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই নবীনগর পৌঁছালো ওরা। ঘরে ফিরতেই চম্পা এসে হাজির হলো। পরী মুচকি হেসে চম্পাকে ঘরে আসতে দিল। পরীর সাথে চম্পার এখন ভাব হয়েছে। চম্পা নিজেই এসেছে, পরী তাতে বেশ খুশি। সে চায় না সম্পর্কে মনোমালিন্য থাকুক। সবাই একসাথে হাসি খুশি থাকাটাই জীবনের বড় পাওয়া। তাই পরী সহজেই এবারই সবার সাথে মিশেছে। চম্পার চামেলি প্রতিদিন আসে পরীর সাথে গল্প করার জন্য। রাতে সায়ের এখন একটু দেরি করে ফেরে, সেজন্য ওরাও থাকে। কখনো আম, জাম্বুরা, তেঁতুল মেখে 3 জনে কাড়াকাড়ি করে। কখনো ঘরে বসে নায়ক নায়িকার কাহিনী বলে। টেলিভিশন না দেখলেও চম্পার চামেলির মুখে অনেক সিনেমার কাহিনী শোনা হয়ে গেছে পরীর। ওদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে পরীর। আজকেও চম্পা এসেছে পরীর সাথে গল্পগুজব করতে। সে জলপাইয়ের আচার এনেছে পরীর জন্য। পরী হাসি মুখে তা গ্রহণ করে, আচার খেয়ে বেশ প্রশংসা করলো। এর আগেও হেরোনার দেওয়া অনেক কিছুই খেয়েছে সে। তার রান্নার হাত খুব ভালো। চম্পা পরী থেকে বিদায় নিয়ে নিজ ঘরে চলে গেল। ঘরে ঢুকতেই হেরোনার মুখোমুখি হলো সে। কঠিন দৃষ্টিতে মেয়েকে কিছুক্ষণ দেখে হেসে ফেলল হেরোনা।
চম্পাও হাসলো, বলল, সব কিছু ঠিকঠাক হইবে তো মা? আমার কথা শুনলে সব ভালা হইব তোর। বাটিটা দে। মেয়ের হাত থেকে আচারের খালি বাটিটা নিয়ে হেরোনা চলে গেল। চম্পা নির্বাক চোখে সায়রের ঘরের দিকে তাকালো। এই ঘরটাতে সে থাকতে চায়, সায়রের বধূ হতে চায়, তার আকুল মন। তাই তো মায়ের সাথে এক নোংরা খেলায় মেতেছে সে। এতে যে হেরোনার লোভও আছে তা জানে চম্পা, তবুও ভালোবাসার মানুষকে পর তীব্র আকাঙ্ক্ষা এই কাজ করতে বাধ্য করছে চম্পাকে। ওর মতো প্রিয় মানুষকে পাওয়ার জন্য যা কিছুই করুক না কেন তা পাপ হবে না।